হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। তো বিসিএস রিটেন ম্যাথের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ২ টো প্রবলেম নিয়ে আলোচনা করব। তার ১ম প্রবলেম হচ্ছে এটা যে একটা বৃত্ত দেওয়া আছে, যার ৩ টা জ্যা আছে। তো আমাদের বের করতে হবে যে এই যে লম্বা যে জ্যাটা আছে এই যে x অংশ এবং y অংশ অর্থাৎ x এবং y এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা শুরু করি যে আমরা আসলে কিভাবে করব। তো এখন এটা এই অঙ্কটা করার আগে এই প্রবলেমটা সলভ করার আগে আমাদের একটা থিওরি জানতে হবে। থিওরিটা হচ্ছে এরকম যে আমরা যদি এরকম একটা বৃত্ত নেই, হ্যাঁ? আমরা যদি এখানে একটা বৃত্ত নেই এরকম এবং আমরা যদি একটা জ্যা আঁকি এরকম আর একটা জ্যা যদি আঁকি এরকম, হ্যাঁ? তাহলে একটা থিওরেম আছে, থিওরেমটার নাম হচ্ছে ইন্টারসেক্টিং কর্ড থিওরেম। কি নাম? ইন্টারসেক্টিং কর্ড থিওরেম। আচ্ছা, ইন্টারসেক্টিং কর্ড থিওরেমের রুলটা কি? ইন্টারসেক্টিং কর্ড থিওরেমের রুলটা হচ্ছে যে আমার এই যে এই কর্ডটার এই অংশটা যদি এ হয়, আমার যদি এই কর্ডের এই অংশটা এ হয় এবং এই অংশটা যদি বি হয় এবং এই কর্ড অর্থাৎ এই জ্যার এই অংশটা যদি সি হয় এবং এই অংশটা যদি ডি হয়, তাহলে আমরা বলতে পারবো যে এ বি ইকুয়াল টু সিডি। অর্থাৎ দুইটা জ্যা যদি পরস্পরকে ছেদ করে তাহলে একটা জ্যায়ের দুইটা খণ্ডিত অংশের গুণফল অপর জ্যায়ের দুইটা খণ্ডিত অংশের গুণফলের সমান হবে। আচ্ছা, তাহলে এখন আমরা যদি এই বৃত্তটার ক্ষেত্রে দেখি, এই বৃত্তটাকে আমরা যদি এভাবে এঁকে নেই যে আমরা এরকম একটা বৃত্ত আঁকলাম, সেক্ষেত্রে আমরা প্রথমে এই জ্যাটা নিলাম, তার সাথে এই জ্যাটা নিলাম। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখছি এটা হচ্ছে ১২, এটা হচ্ছে ২০, এটা হচ্ছে এক্স আর এইটা। এখন দেখেন এই টোটালটা কত ছিল? এইটুকু ছিল 14, এটুকু ছিল 14 আর এটুকু ছিল y। তাহলে আমরা বলতে পারি না যে এই টোটাল অংশটা হচ্ছে 14 প্লাস y। ওকে, তাহলে আমরা যদি এখানে ম্যাপিং করি তাহলে আমরা এটাকে নাম দেই হচ্ছে a, এটাকে নাম দেই হচ্ছে b, c, d আর এটুকুকে আমরা নাম দিলাম হচ্ছে m আর হচ্ছে n। আচ্ছা, এই দুইটা পয়েন্টকে নাম দেই, একটা হচ্ছে p, একটা হচ্ছে q। আচ্ছা, তাহলে এই বৃত্তের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে m a b n p। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি? এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে m p এটা হচ্ছে x, ঠিক আছে? m p হচ্ছে x আর হচ্ছে p n এটার মান কত হচ্ছে? এটার মান হচ্ছে 14 প্লাস y। ওকে, আবার আমরা যদি বাকি অংশটা দেখি তাহলে ap হচ্ছে 12 আর হচ্ছে বিপি বিপি হচ্ছে 20। তাহলে আমরা কট থিওরেম থেকে কি জানি যে যদি যদি এরকম হয় যে দুইটা জ্যা পরস্পরকে ছেদ করেছে তাহলে ছেদ একটা জ্যায়ের দুইটা খণ্ডিত অংশ অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে mn যদি জ্যা হয় তাহলে mp এবং pn এর যে গুণফল হবে আর ab যদি জ্যা হয় তাহলে ap আর bp এর যে গুণফল হবে এটা সমান হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে mp গুণন mp গুণন pn ইকুয়াল টু ap গুণন bp। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে mp হচ্ছে x ইন্টু pn হচ্ছে 14 প্লাস y ইকুয়াল টু ap হচ্ছে 12 গুণন bp হচ্ছে 20। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে একটা সমীকরণ দাঁড় করাই যে এটা একটা সমীকরণ, ঠিক আছে? তাহলে আমাদের এটা ১ নম্বর সমীকরণ হলো। এবার আমরা সিমিলারলি এই দ্বিতীয় যেটা নিয়ে কাজ করব। তাহলে দ্বিতীয় যেটা আমরা যদি এখানে এঁকে ফেলি, আচ্ছা আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই। ওকে, তাহলে আমরা এটা নিলাম, এটা নিলাম। আচ্ছা, এটা ছিল m, এটা ছিল n, এটা হচ্ছে q, এটা হচ্ছে c, এটা হচ্ছে d। তাহলে সিমিলারলি আমরা বলতে পারি এখান থেকে যে mq ইন্টু qn ইকুয়াল টু CQ ইন্টু QD। আচ্ছা, তাহলে
আমরা এখানে এম কিউ বলতে কতটুকু, এইটুকু টোটালটা হচ্ছে এম কিউ, তাহলে এটা হচ্ছে 14, এটা হচ্ছে এক্স, তাহলে 14 প্লাস এক্স, তাহলে এটা হচ্ছে 14 প্লাস এক্স ইন্টু কিউএন, কিউএন এর মান কত ছিল, ওয়াই ছিল। ওকে, এখানে সিকিউ এর মান কত, 10 ইন্টু, আচ্ছা ডিকিউ এর মান কত, 24। তাহলে এখানে আমরা কি পেলাম, আরেকটা সমীকরণ পেলাম। ওকে, এখন আমরা যদি দেখি যে এই দুটো সমীকরণের মধ্যে মিল কোথায়, মিলটা হচ্ছে যে এখানে দেখেন যে 12 আর 20 গুণ করলে হয় 240, এখানে 10 আর 24 গুণ করলে হয় 240। তাহলে আমরা বলতে পারি না, যে সুতরাং 14 প্লাস এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স ইন্টু 14 প্লাস ওয়াই, এটা আমরা ইজিলি বলতে পারি। আচ্ছা, যদি আমরা এটা বলতে পারি সেক্ষেত্রে আমরা যদি এখানে গুণ করি, গুণ করলে কি আসতেছে, গুণ করলে আসতেছে 14y প্লাস এক্স ওয়াই ইকুয়াল টু 14x প্লাস এক্স ওয়াই। তাহলে এ পাশের এক্স ওয়াই এদিকের এক্স ওয়াই ক্যান্সেল আউট, এই 14 ক্যান্সেল আউট, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু ওয়াই। আচ্ছা, এবার আমরা এখানে একটা মান পেলাম। এবার যদি আমরা 1 নম্বর সমীকরণ থেকে দেখি, 1 নম্বর সমীকরণে কি ছিল, এইটা, তাহলে x এর জায়গায় যদি আমরা y বসাই, x এর জায়গায় যদি আমরা y বসাই তাহলে আমরা কি পাবো, পাবো হচ্ছে y ইন্টু 14 প্লাস y ইকুয়াল টু 240। তার মানে y স্কোয়ার প্লাস 14y মাইনাস 240 ইকুয়াল টু 0। তাহলে এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে কি পাবো, এই যে 12 আর 20, আচ্ছা সরি 24 আর 10, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস 24y মাইনাস 10y মাইনাস 24 মানে 240 ইকুয়াল টু 0। তাহলে এই জায়গা থেকে আমরা সমাধান করলে কি পাচ্ছি, এই জায়গা থেকে আমরা সমাধান করলে পাচ্ছি y এর মান আসতেছে হচ্ছে, একটা হচ্ছে -24 আর একটা হচ্ছে 10। এখন আমার কথা হচ্ছে যে আমরা যে মান বের করতেছি ওয়াইটা আসলে কি, ওয়াইটা আসলে এইটা মানে কি, এইটুকুর দৈর্ঘ্য, তাই না? যদি এইটুকুর দৈর্ঘ্য হয় সেক্ষেত্রে দৈর্ঘ্য কি কখনো নেগেটিভ হতে পারে না, তাহলে আমার এই 24টা বাদ যাবে। তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু কি বলতে পারি, 24। তাহলে ওয়াই ইকুয়াল টু যদি 24 হয়, হ্যাঁ, তাহলে আমরা এখানে কি পেয়েছিলাম, এক্স ইকুয়াল টু ওয়াই, আমরা সুতরাং লিখতে পারি যে x ইকুয়াল টু 10। আচ্ছা, আমি একটু আগে মনে ভুল করে y ইকুয়াল টু 24 বলছি, y ইকুয়াল টু 10 হবে। তাহলে y ইকুয়াল টু 10, তাহলে আমরা যদি x ইকুয়াল টু y, যেহেতু আমরা এটা আগেই বের করে ফেলেছিলাম, তাহলে আমাদের এখানে x ইকুয়াল টু 10 হবে। সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ভ্যালুটা কত হচ্ছে, 10, এই ভ্যালুটা কত হচ্ছে, 10। তাহলে আমরা যদি এই টোটাল এই জ্যাটার দৈর্ঘ্য বের করতে চাই তাহলে কত হবে, 10 প্লাস 40 প্লাস 10, তাহলে আমার টোটাল আসছে কত, 34। এই 34টা কার মান, এম এন এ মান। তাহলে আমরা এখান থেকে এই প্রবলেমটা থেকে দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে ইন্টারসেক্টিং কর্ড থিওরেম, সেটা কি, যে যদি একটা বৃত্তের দুইটা জ্যা পরস্পরকে ছেদ করে তাহলে এই খণ্ডিত অংশের দুটার গুণফল এবং এই খণ্ডিত দুটা অংশের গুণফলের মান দুটা পরস্পর সমান হবে, এবং এইভাবেই কিন্তু আমরা জ্যার প্রবলেম সলভ করতে পারি। ওকে, তো কামিং টু দ্য নেক্সট প্রবলেম। তো এই প্রবলেমটাতে যেটা বলছে সেটা হচ্ছে যে আমার এরকম দুটা স্কোয়ার আছে, সেখানে আমার একটা রেখা টানা আছে, এই যে মার্ক করা যে অংশটা, এই মার্ক করা অংশটার আমার ক্ষেত্রফল চেয়েছে, ঠিক আছে? তো এটা আমরা কিভাবে বের করব, এটা বের করতে গেলে আমাদের একটু ট্রিক খাটাইতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে অংশটা, প্রথম এই বাহুটাও যদি 6, এই বাহুটাও 6, তাহলে আমরা বলতে পারি যে একটা আয়তক্ষেত্র যদি দুইটা বাহু সমান হয়, মানে পাশাপাশি দুটো বাহু যদি সমান হয়, সেক্ষেত্রে এটা একটা বর্গক্ষেত্র হবে। তাহলে এটা যদি 6 হয় তাহলে এটাও আমার 6 হবে। সিমিলারলি এটাও 4, এটাও 4, তাহলে আমরা এটা বলতে পারি এটাও একটা স্কয়ার, তাহলে এটাও 4 হবে। ওকে, এবার আমরা একটু নামকরণ করি, নামকরণ করলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, তো আমরা এখানে নামকরণটা এভাবে করি যে এ বি সি
ডি, এটা হচ্ছে এবিসিডি। তারপরে হচ্ছে ই এফ জি। আচ্ছা, এখন আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এই অংশটাতে কিছু মানে অসমান কিছু অংশ আছে, এই অংশটাতেও কিছু অসমান কিছু অংশ আছে, তাহলে এইটাকে ডিরেক্টলি বের করাটা একটু কঠিন। কিন্তু চিন্তা করেন, আমি যদি এই স্কোয়ারের ক্ষেত্রফলটা বের করি এবং এই স্কোয়ারের ক্ষেত্রফলটা বের করি এবং দুটা স্কোয়ারের ক্ষেত্রফলকে যোগ করার পর যদি নিচের এই ত্রিভুজের যে অংশটা, নিচের যে এই ত্রিভুজের যে অংশটা, এই অংশটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি কি পাচ্ছি? উপরের অংশটা পাচ্ছি না? তাহলে এক্স্যাক্টলি আমরা এই কাজটাই করব। তাহলে আমরা প্রথমে এই দুটো স্কোয়ারের ক্ষেত্রফল বের করে ফেলি। তাহলে এই দুটো স্কোয়ারের ক্ষেত্রফল কত? এই দুটো স্কোয়ারের ক্ষেত্রফল হচ্ছে 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। তাহলে 6 6 36 প্লাস 4 4 16। তাহলে আমার এখানে কত আসতেছে স্কোয়ার? আমার এখানে স্কোয়ার আসতেছে টোটাল 6 6 12 5 52। তাহলে দুটার আমার মানে স্কোয়ারের যোগফল আসতেছে কত? 52। ওকে, এখন আমরা যদি চিন্তা করি যে এই যে বি, এই যে এইটা 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 এবং এইটা, আমরা জানি কি একটা স্কোয়ারের প্রত্যেকটা কোণ সমকোণ, তাহলে আমরা জানি যে এটা একটা সমকোণ। কারণ এটা যদি একটা সমকোণ হয় তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ বি জি এফ একটা কি সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে এটা আমরা বলতে পারি যে কেন? কারণ হচ্ছে কোণ জি হচ্ছে 90 ডিগ্রি। এখন সমকোণী ত্রিভুজ আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য আমরা যদি বলি তাহলে আমার এখানে বিএফ, তাহলে আমার এখানে বিএফটা কি হবে? বিএফটা হবে অতিভুজ। তারপর হচ্ছে বি জি, এটা যদি আমি ভূমি ধরি এবং আমি যদি জি এফ এটাকে লম্ব ধরি, তাহলে আমরা বলতে পারি যে বি এফ স্কোয়ার ইকুয়াল টু বি জি স্কোয়ার প্লাস জি এফ স্কোয়ার, এটা আমরা বলতে পারি। কিন্তু এক্ষেত্রে আমাদের এই জিনিসটা অত বেশি প্রয়োজন হবে না। আমাদের প্রয়োজনটা কি হবে? যে এই অংশটার ক্ষেত্রফল বের করবো। তাহলে আমরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিজি হচ্ছে আমার ভূমি, জিএফ হচ্ছে আমার লম্ব। আচ্ছা, জিএফ এর মান আমরা 4 এখানে অলরেডি পেয়েছি, কিন্তু বিজি, বিজি মানে কি? বিজি মানে হচ্ছে বিজি মানে হচ্ছে বিসি প্লাস সিজি। বিসি এর মান আমরা কত পেয়েছি এখানে? বিসি এর মান পেয়েছি 6 প্লাস সিজি এর মান কত পেয়েছি? 4। তাহলে এটা হচ্ছে 4, অর্থাৎ বিজি এর মান আমরা পাচ্ছি 10। তাহলে আমরা যদি এই ত্রিভুজ বিজিএফ এর ক্ষেত্রফল বের করতে চাই, সেটা কি হবে? হাফ গুণন ভূমি কত? বিজি, তাই না? তাহলে বিজি গুণন উচ্চতা বা লম্ব কত? জিএফ, অর্থাৎ হাফ গুণন বিজি কত? 10 গুণন উচ্চতা কত? জিএফ এর মান কত? 4। ওকে, 4। তাহলে এটাকে আমরা কাটাকাটি করলে পাচ্ছি 20। তাহলে গোটা চতুর্ভুজ মানে দুইটা স্কোয়ারের ক্ষেত্রফলের যোগফল আমরা পেয়েছি 52। আর এই ভিতরের এই ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা পাচ্ছি হচ্ছে 20। তাহলে আমরা কি বলেছিলাম শুরুতেই? আমরা বলেছিলাম যে আমরা যদি এগুলো বের করতে পারি, যে এই আমার চতুর্ভুজ অর্থাৎ হচ্ছে আমার এই স্কোয়ারটা এবং এই স্কোয়ারটার ক্ষেত্রফল আমরা বের করতে পারি, সেখান থেকে যদি এই অংশটুকুর ক্ষেত্রফল আমি বাদ দিই তাহলে আমরা উপরের অংশটুকু পেয়ে যাব। তাহলে আমরা পাচ্ছি কি যে 52 থেকে আমরা কত বাদ দিব? ভিতরের অংশের ক্ষেত্রফল কত? সেটা 20। তাহলে আমার ভিতরের এই মার্ক করা অংশ, এই যে এই অংশটার ক্ষেত্রফল আমরা কত পাচ্ছি? 32। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার কত আসতেছে? 32 স্কোয়ার ইউনিট। ওকে, তো আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটি একবার ঘুরে আসতে পারেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।